শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য ভূত চর্চায় নিয়ে চলে এলাম আরও একটা ভালোবাসার গল্প। তবে হ্যাঁ, এই গল্প কিন্তু আমাদের মন গড়া গল্প নয়। এই গল্প নিয়ে চলে এসেছি ইতিহাসের পাতা থেকে, একেবারে সত্যি ঘটনা অবলম্বনে। তবে দাঁড়াও, গল্প শুরুর আগে আমরা যে মানুষ তার একটু পরিচয়টা দিয়ে রাখা দরকার। তোমরা তো সবাই জানো, আমি তোমাদের বন্ধু প্রীতম। আর আমার সঙ্গে আজ অবশ্যই অন্যান্য চরিত্রে প্রতিদিনের মতো রয়েছে অন্তরা। কিন্তু তার আগে বলে রাখি, আমাদের ইউটিউব অ্যালগোরিদম এখন একটা নতুন সমস্যা তৈরি করেছে আমাদের জন্য। আমাদের বলতে যারা আমরা অডিও স্টোরি তৈরি করি বা অডিও স্টোরি বলে থাকি তাদের জন্য। তারা শুধুমাত্র থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে একটা গল্প বলে যায় মাত্র। এতে আর কি এমন খাটাখাটনি বলুন তো? ওই তো একটা থাম্বনেল তৈরি, একটা গল্প একটু মাথা থেকে ভেবেচিন্তে লিখে ফেলা, 2-10 জন ভয়েস আর্টিস্ট তাদেরকে ডেকে রেকর্ড করানো, তারপর ওই ঘন্টার পর ঘন্টা ধরে জাস্ট একটু এডিট। এতে এমন আর কি খরচ খরচা হয়? এমনকি সময়টাও তো খুব একটা বেশি লাগে না। এগুলো তো সবই লো এফার্ট, তাই না? জানি আপনারা নিশ্চয়ই এমনটা মনে করছেন না, কিন্তু ইউটিউব মনে করছে। সেজন্য গল্পের শুরুতেই একটু বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখি। আমরা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা নই, আমরা একেবারে রক্ত মাংসের মানুষ। এবং আমাদের এই এক একটা অডিও স্টোরির জন্য অনেক পরিশ্রম, অনেক মাথার ঘাম পায়ে ঝরাতে হয়। তাই একটা চ্যানেল ডিমনিটাইজ করে দেওয়ার আগে যদি খতিয়ে না দেখা হয়, তাহলে সত্যি সত্যি অনেকগুলো মানুষের মন ভেঙে যায়। আবার যেখানে আমরা ভালোবাসার গল্প বলি, সেখানে তো মন ভেঙে গেলে ভীষণ প্রবলেম। তাই প্লিজ, আপনারা যারা আমাদের গল্প শুনছেন তাদের একটা দায়িত্ব রইল, এই গল্পগুলোকে আপনারা একটু এঙ্গেজমেন্টে ভরিয়ে দিন। মানে তেমন কিছুই না, একটু লাইক করুন, কমেন্ট করুন, প্রয়োজনে শেয়ার করুন, ব্যাস এতটুকুই। বাকি গল্প বানানোর সমস্ত চাপ আমরা ঠিক সহ্য করে নেব। আশা করি আমাদের এতটুকু অনুরোধ আপনাদেরও রাখতে খুব একটা সমস্যা হবে না। যাই হোক, চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প সত্যি ঘটনা অবলম্বনে বন্দি কারাগারে। এই গল্পের লেখক আমি প্রীতম চৌধুরী, গল্প পাঠেও রয়েছি আমি আপনাদের বন্ধু প্রীতম। আমার সঙ্গে অন্যান্য চরিত্রে আগেই বললাম অন্তরা তো আছেই, সঙ্গে রয়েছে সায়ন এবং অতনু। শুরু করা যাক আজকের গল্প, বন্দি কারাগারে। চলুন আজ খুব একটা ভনিতা না করে একেবারে প্রথমেই খুব সহজ সরল করে বলে দিই আসল ঘটনাটার কথা। তা প্রায় আজ থেকে 70 বছর আগের কথা। তখন পৃথিবী মোটামুটি দুটো ভাগে বিভক্ত, একদিকে আমেরিকা আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। কেউ কাউকে একেবারে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। ঠিক ওই কথাটা মনে আছে তো, ওই বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। ব্যাস শুরু হলো অদৃশ্য স্নায়ু যুদ্ধ, যাকে একেবারে কোল্ড ওয়ার বলা চলে। না, এই যুদ্ধের অস্ত্র তলোয়ার বা বন্দুক নয়। এই যুদ্ধের মূল অস্ত্র ছিল পারমাণবিক বোমা। আমেরিকা তখন সব থেকে শক্তিশালী, কারণ ওদের কাছে আণবিক বোমার গোপন সূত্র আছে। কিন্তু হঠাৎ একদিন সারা বিশ্বকে চমকে দিয়ে রাশিয়া জানালো যে তাদের হাতেও চলে এসেছে সেই মরণাস্ত্রের গোপন নকশা। ব্যাস, আমেরিকার ভিতরে তখন একেবারে হুলুস্থুল পড়ে গেল। ঘরে ঘরে সে কি আতঙ্ক। আমেরিকার প্রশাসন ভাবতে শুরু করলো নিশ্চয়ই আমাদের ঘরের ভিতরেই লুকিয়ে রয়েছে শত্রু, অর্থাৎ ওই যাকে বলে ঘর শত্রু বিভীষণ। আমেরিকা তখন ভাবছে যে নিশ্চয়ই আমাদের দেশের গোপন তথ্য কেউ বা কারা পাচার করে দিচ্ছে রাশিয়ার কাছে।
কিন্তু কে বা কারা করছে তাদের চিহ্নিত করা যে বড় দরকার। কিন্তু হলো কি? ফল হলো উল্টো, একেবারে ঠগ বাঁচতে গাঁ উজাড় হয়ে যাওয়ার জোগাড়। ঠিক সেই সময় উত্তাল পরিস্থিতি। নিউ ইয়র্কের এক সাধারণ মধ্যবিত্ত দম্পতিকে গ্রেফতার করল তৎকালীন প্রশাসন। হাজব্যান্ডের নাম জুলিয়াস রোজেনবার্গ আর ওয়াইফের নাম এথেল রোজেনবার্গ। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তারা নাকি আমেরিকার পরমাণু বোমার গোপন ফর্মুলা চুরি করে রাশিয়ার হাতে তুলে দিয়েছে। বুঝুন কাণ্ড। কিন্তু সত্যিই কি তারা সেটা করেছিলেন, নাকি যুদ্ধের বাজারে একেবারে মানুষকে ভয় দেখানোর জন্য সরকার দুই সাধারণ মানুষকে বলির পাঁঠা বানিয়ে দিল? এই মামলাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা বিশ্ব। একদিকে ছিল এথেলের নিজের ভাইয়ের দেওয়া ভয়ঙ্কর এক জবানবন্দি, আর অন্যদিকে ছিল দুই অবুঝ সন্তানের কাছে ফিরে যাওয়ার জন্য এক দম্পতির আকুল আরতি। ঠিক ধরেছেন, আজকের গল্প কোনো কাল্পনিক উপন্যাস থেকে নেওয়া নয়, বা আমার মস্তিষ্ক প্রসূতও নয়। আজকের গল্প যা আমরা শুনব তা ইতিহাসের সেই রক্তমাংসের ট্র্যাজেডি, যেখানে রাজনীতি আর সম্পর্কের লড়াই একাকার হয়ে গিয়েছিল। চলুন ফিরে যাওয়া যাক সেই 1953 সালের অভিশপ্ত জুন মাসে। তবে তার আগে একটু আলোকপাত করতে হবে তারও বছর তিনেক আগে, 1950 সালে নিউ ইয়র্কে। ঠান্ডা যুদ্ধের হিমেল বাতাস তখন আমেরিকার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। শহরটা বাইরে থেকে দেখতে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে দানা বেঁধেছে একটা অদ্ভুত আতঙ্কের, যাকে বলা হচ্ছে ম্যাকার্থিজম। কারোর ওপর এতটুকু সন্দেহ হলেই তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে দেশদ্রোহী নামে। ঠিক সেই সময় FBI জেরায় ডাকলো ডেভিড গ্রিনগ্লাসকে। ভালো কথা, এই ডেভিড গ্রিনগ্লাসকে, ইনি সম্পর্কে এথেল রোজেনবার্গের নিজের ভাই। পেশায় মেকানিক, কিন্তু তার পরিচয় আরও গভীর। সে লস আলামাস পারমাণবিক প্রকল্পের একজন কর্মী। ইন্টারোগেশন রুমের আলো খুব কম, একটা টেবিল, দুটো চেয়ার। একদিকে বসে আছে ঘামতে থাকা বিধ্বস্ত ডেভিড, আর উল্টো দিকে আলো আঁধারি দিক থেকে ভেসে আসছে বিচারকের শীতল যান্ত্রিক কণ্ঠস্বর। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে ইতিহাসের এক চরমতম বিশ্বাসঘাতকতা। মিস্টার গ্রিনগ্লাস, আপনি জানেন আপনি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি দাঁড়িয়ে রয়েছেন জীবন এবং মৃত্যুর মাঝামাঝি। আপনার সামনে মাত্র দুটো রাস্তা খোলা। এক, সত্যিটা স্বীকার করে সরকারকে যথাযথভাবে সাহায্য করা, আর দুই, পরমাণু বোমার নকশা চুরির দায়ে এবং জাতীয় সুরক্ষা বিঘ্নিত করার কারণে সরাসরি মৃত্যুদণ্ড বেছে নেওয়া। কোনটা বেছে নেবেন? আমি 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 সব বলতে চাই। আমি মরতে চাই না। আমার স্ত্রী রয়েছে, আমার সন্তান রয়েছে। আমার আমার সন্তান যে এখনো ভীষণ ছোট। আমার স্ত্রী আমার সন্তানদের কথা একবার ভাবুন। আমাকে আমাকে যা জিজ্ঞাসা করবেন করুন, আমি তার যথাযথ উত্তর দেব। শুধু আমাকে বাঁচান। জীবনের মূল্য তো এত কম নয় মিস্টার ডেভিড। লস আলামাস থেকে পারমাণবিক বোমার যে নকশা আপনি চুরি করেছিলেন, সেগুলো কার হাতে তুলে দিয়েছিলেন? কার নির্দেশে আপনি এই কাজ করেছেন? সব সত্যিটা আজ এখানে খুলে বলুন, তবেই আমরা ভেবে দেখতে পারবো যে আপনি প্রাণে বাঁচবেন নাকি বাঁচবেন না। আমার জামাইবাবু জুলিয়াস রোজেনবার্গ, উনি নিজেই আমাকে বলেছিল ওই পরমাণু বোমার নকশা চুরি করতে। আর উনি নিজে আমাকে বুঝিয়েছিলেন যে সোভিয়েত ইউনিয়নের কাছে এই তথ্য না থাকলে পৃথিবীতে শক্তির ভারসাম্য বজায় থাকবে না। জুলিয়াস রোজেনবার্গের কথা আমরা জানি, তাকে আমরা নিশ্চয়ই যথাযথ সাজা দেব, কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায়। আপনার বোন এথেল রোজেনবার্গ, এই পুরো ষড়যন্ত্রে তার ভূমিকা কি ছিল? একে নিজের রক্তের সম্পর্কের বোন সহোদরা, তার উপর আবার তার মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের খাড়া।
তাই ডেভিড থমকালো। ডেভিড শুধু জানালো যে তার দিদি এসবের মধ্যে সরাসরিভাবে জড়িত ছিল না। ও শুধু জানতো যে জুলিয়াস সোভিয়েতের হয়ে গুপ্তচর বৃত্তি করছে। ব্যাস। অমনি বিচারক তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, শুধু জানতো ব্যাস, আর কিছু নয়? না না মিস্টার ডেভিড, এইটুকু স্বীকারোক্তি দিয়ে সরকার সন্তুষ্ট হবে না। আমাদের এমন কিছু প্রমাণ চাই যাতে এথেলকেও আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারি। আপনি কি নিশ্চিত যে তিনি কোনো সাহায্য করেননি? মনে রাখবেন, আপনার স্ত্রীর নামও কিন্তু সন্দেহের তালিকায় আছে। আপনি কি চান আপনার স্ত্রীকেও এই অন্ধকার ঘর পর্যন্ত আমরা টেনে আনি, তাকেও এরকম জেরার মুখে পড়তে হোক? না না না, ওকে কেন? রুথকে এসবের মধ্যে টানবেন না। ও নির্দোষ, ও সম্পূর্ণ নির্দোষ। ঠিক আছে, আপনারা যা শুনতে চান আমি তাই বলবো। আমি আমি বয়ান দিচ্ছি। বলুন বলুন, আপনারা কি শুনতে চান? বলুন, স্পষ্ট করে বলুন। আমি সজ্ঞানে স্বীকার করছি, তখন 1945 সাল, নিউ ইয়র্কের একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট। জুলিয়াস আমাকে বলেছিল পরমাণু বোমার নকশা সংক্রান্ত সমস্ত তথ্যগুলো গুছিয়ে দিতে। আমি যখন স্কেচগুলো আর নোটগুলো নিয়ে এলাম, দিদি সেটা টাইপরাইটারে বসে টাইপ করেছিল। হ্যাঁ হ্যাঁ, এথেল নিজের হাতে সেই গোপন নথির কপি তৈরি করেছিল। সে জুলিয়াসের প্রতিটি পদক্ষেপের সমান অংশীদার ছিল। সে সব জানত, সে সব টাইপ করেছিল। ডেভিডের মুখ থেকে স্বীকার করিয়ে নেওয়া এই কয়েকটা মিথ্যে বাক্য, সে সব টাইপ করেছিল। ব্যাস, সেদিন এথেল রোজেনবার্গের ভাগ্য লিখে দিল অন্য ইতিহাস। অথচ ইতিহাসের পাতায় পরে প্রমাণিত হয়েছে এথেল কোনো দিন সেই নোট টাইপ করেননি। নিজের প্রাণ বাঁচাতে, নিজের স্ত্রীকে বাঁচাতে ডেভিড গ্রিনগ্লাস বলি দিলেন নিজের দিদিকে। রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে উঠল বাঁচার আদিম প্রবৃত্তি। খুব ভালো ডেভিড, আপনি নিজের দায়িত্ব পালন করেছেন। এবার এই কাগজে সই করুন। আপনার দিদি এবং জামাইবাবু উভয়ের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহিতার মামলা শুরু হবে। দিদি, তুমি কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? হ্যাঁ, তুমি তো আমায় মায়ের মতো আগলে রাখতে ছোটবেলা থেকে, কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য এর থেকে কঠিন কোনো রাস্তা আর খুঁজে নিতে পারিনি। দিদি, আমায় ক্ষমা করো। ক্ষমা বা ঘৃণা করার জন্য বেঁচে থাকতে হয় মিস্টার গ্রিনগ্লাস। আপনার দিদি সেই সুযোগ খুব একটা পাবেন বলে মনে হয় না। এই বয়ানই তাকে রাষ্ট্রের দ্বারা ঘোষিত মৃত্যুদণ্ডের দিকে ঠেলে দেবে। শুরু হলো ইতিহাসের এক কালো অধ্যায়, যেখানে ভালোবাসা আর আদর্শকে হার মানতে হলো রাজনীতির দাবার চালে। বাইরে তখন ট্রাম্প চলছে, মানুষ কাজে যাচ্ছে, নিউ ইয়র্কের আকাশ ঝকঝক করছে, কিন্তু জেলের ভিতর শুধুই আদি অকৃত্রিম অপেক্ষা। জেলের ভিতর তখন এথেল আর জুলিয়াস ভাবছেন তাদের বাড়ির লোক অন্তত তাদের পাশে আছেন, কিন্তু তারা জানতেনই না বাইরের পৃথিবীটা স্নায়ু যুদ্ধের বিষে ঠিক কতটা নীল হয়ে গেছে। শুধুমাত্র একটা মিথ্যে জবানবন্দি, একটা সাজানো মামলা আর নিজের ভাইয়ের একটা কলমের খোঁচা। এথেল রোজেনবার্গের মৃত্যু পরোয়ানা তৈরি করে দিয়েছিল সেই অন্ধকার ইন্টারোগেশন রুমে। বলাই বাহুল্য, ডেভিড গ্রিনগ্লাসের সেই মিথ্যে জবানবন্দি যেন জ্বলন্ত আগুনের মতো ছড়িয়ে পড়ল আমেরিকার আদালতে। নিজের ছোট ভাই যখন দিদির বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দিল, তখন বাকি পৃথিবীর আর কোনো প্রশ্ন করার কোনো ক্ষমতা রইল না।
বিচারকের হাতুড়ির শব্দে স্তব্ধ হয়ে গেল নিউ ইয়র্কের আদালত কক্ষ। না, কোনো ক্ষমা নয়, কোনো যাবজ্জীবন কারাদণ্ড নয়। জুলিয়াস ও এথেল রোজেনবার্গকে দেওয়া হলো সরাসরি মৃত্যুদণ্ড। ইতিহাসের পাতায় লেখা হলো এক নির্মম পরিহাস। অভিযোগ, তাঁরা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত কয়েক হাজার মানুষের জীবনের চেয়েও অনেক বড় অপরাধ করে ফেলেছেন। এরপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা। 1951 থেকে 1953, দীর্ঘ 2 বছর সিং সিং কারাগারের 2 আলাদা আলাদা সেলে বন্দি রাখা হলো এই দম্পতিকে। মাঝখানে একটা নিরেট দেওয়াল আর অন্তহীন শূন্যতা। এই 2 বছরে তারা একে অপরকে ছুঁতেও পারেননি, শুধু অনুভব করেছেন পাশের সেলের নিঃশ্বাস। বাইরের পৃথিবীতে তখন তাদের মুক্তির জন্য মিছিল হচ্ছে, কোটি কোটি মানুষ সই করছেন, কিন্তু কারাগারের ভিতরে সময়টা যেন পাথরের মতো জমে গিয়েছিল। তারপর এলো সেই অভিশপ্ত রাত, 1953 সালের 19শে জুন। আর কিছুক্ষণ পরেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এথেল, শুনতে পাচ্ছ? ওদিকের জানলা দিয়ে কি আকাশটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি জুলিয়াস, আজ চাঁদটা খুব ম্লান, ঠিক যেন আমাদের সেই প্রথম দেখা হওয়া রাতটার মতন। তখন কত স্বপ্ন ছিল আমাদের চোখে, তোমার মনে আছে? মনে থাকবে না? মনে থাকবে না কেন? নিউ ইয়র্কের সেই ছোট্ট রেস্তোরাঁ, তোমার গান। আমি তখন ভাবিও নি আমাদের জীবনটা এমন একটা খাঁচায় এসে শেষ হবে। এথেল, ওরা আমাকে একটা শেষ সুযোগ দিয়েছিল আজ সকালে। বলেছিল শুধু একটা কাগজে সই করে স্বীকার করে নিতে যে আমরা অপরাধী। তাহলেই নাকি ওরা আমাদের জেল থেকে ছেড়ে দেবে, আমাদের ছেলেদের কাছে ফিরে যেতে দেবে। তুমি কি সই করেছো জুলিয়াস? না 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 এথেল, আমি সই করিনি। কি করে করতাম? আমি জানতাম তুমিও সেটা চাইতে না। নিজেদের জীবনের বিনিময়ে আমি আমাদের ছেলেদের কপালে দেশদ্রোহীর সন্তান এই তকমাটা না এঁটে দিতে পারতাম না। ওরা আমাদের শরীরটা শেষ করে দিতে পারে, কিন্তু আমাদের সম্মান তো নিতে পারবে না। ঠিক বলেছ। জানো জুলিয়াস, মাইকেল আর রবার্টের কথা খুব মনে পড়ছে। ছোট ছেলেটা এখনো জানে না কেন তার বাবা মা বাড়ি ফিরছে না। ওরা হয়তো বড় হয়ে আমাদের ঘৃণা করবে, নয়তো আমাদের জন্য গর্ব করবে, কিন্তু আমি চাই ওরা জানুক ওদের মা কোনো অপরাধ করেনি। ডেভিড নিজের ভাই হয়েও এমন কেন করলো জুলিয়াস? আমাদের সাজানো সংসারটা ও কেন একটা মিথ্যের ওপর দাঁড় করিয়ে ভেঙে দিল? চিন্তা করো না, ওকে ক্ষমা করে দাও এথেল। ভয় মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। ডেভিড নিজের প্রাণ বাঁচাতে আমাদের বিসর্জন দিয়েছে, কিন্তু আমাদের ভালোবাসা কোনো আদালতের রায়ের মুখাপেক্ষিত হতে পারবে না। জুলিয়াস, কিছুক্ষণ পরেই তো সব শেষ হয়ে যাবে। ওই অন্ধকার ঘরটাতে নিয়ে যাবে আমাদের। তোমার ভয় করছে না? ভয় করছিল এথেল, কিন্তু তোমার এই গলার শব্দটা শুনে সব ভয় কেটে গেছে। দেওয়ালের ওপারে তুমি রয়েছ, এই বিশ্বাসটাই আমাকে ওই ইলেকট্রিক চেয়ারে বসার শক্তি দেবে। আমরা তো অত্যন্ত সাধারণ মানুষ ছিলাম এথেল। ইতিহাস আমাদের অমর করে দিয়ে গেল। হ্যাঁ, ওরা আমাদের মারতে পারে, কিন্তু আমাদের আদর্শকে নয়। শোনো জুলিয়াস, যদি ওরা আমাকে আগে নিয়ে যায়, আমি তোমার জন্য ওই পারে অপেক্ষা করব। সেখানে কোনো কারাগার নেই, কোনো মিথ্যে জবানবন্দি নেই, সেখানে শুধু আমরা আর আমাদের মুক্তি। কারাগারের বাইরে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে ভারী বুটের শব্দ। দরজার তালা খোলার শব্দ জানান দিচ্ছে সময় শেষ। জুলিয়াস আর এথেল জানেন এটাই
হয়তো তাদের শেষ কথোপকথন। একে অপরকে শেষবারের মতো দেখার সুযোগটুকুও পেলেন না। মাঝখানের ওই পাথরের দেওয়ালটাই যেন ওদের জীবনের শেষ সাক্ষী হয়ে রইল। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো দম্পতিকে একসঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে মৃত্যুর মুখে। বাইরে জনতা তখন চিৎকার করছে, কেউ বা কান্নায় ভেঙে পড়ছে, আর সিং সিং কারাগারের ভিতর দুই অসম সাহসী মানুষ নিঃশব্দে প্রস্তুত হচ্ছেন ইতিহাসের সব থেকে বড় বলিদানের জন্য। অবশেষে 1953 সালের 19 জুনের সেই রক্তিম সন্ধ্যা। আমেরিকা তখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। তাদের হাতে রয়েছে পারমাণবিক বোমার ধ্বংসাত্মক শক্তি। তারা চেয়েছিল এই শক্তির চাবিকাঠি যেন আর কারোর হাতে না যায়। কিন্তু জুলিয়াস রোজেনবার্গের মতো কিছু মানুষ বিশ্বাস করতেন এক হাতে চরম ক্ষমতা মানেই পৃথিবীর ধ্বংস। তারা মনে করতেন সোভিয়েত ইউনিয়নের হাতেও যদি একই নকশা থাকে তবেই শক্তির ভারসাম্য বজায় থাকবে। এক দেশের একচ্ছত্র দাদাগিরি আটকাতে পারে পারমাণবিক সমতা, তবেই আসবে বিশ্ব শান্তি। কিন্তু সেই আদর্শের মূল্য যে নিজেদের জীবন দিয়ে চোকাতে হবে তা হয়তো তারা ভাবেননি। এথেল, ওরা ওরা আসছে। আমার সময় শেষ হয়ে গেছে। আমার ভালোবাসা রইল। ছেলেদের বলো ওদের বাবা কাপুরুষ ছিল না। আমি তোমার পাশেই আছি জুলিয়াস। ওরা আমাদের শরীরটা আলাদা করছে ঠিকই, কিন্তু আমাদের আত্মাকে কোনোদিন ছুঁতে পারবে না। আমি আসছি খুব শীঘ্রই। জুলিয়াসকে নিয়ে যাওয়া হলো মৃত্যুদণ্ড কক্ষে। না, কোনো চিৎকার নেই, কোনো প্রতিবাদ নেই। তিনি তো জানতেন তার সংগৃহীত তথ্য আজ অন্য এক শক্তির হাতে আছে, যা আমেরিকাকে দ্বিতীয়বার ভাবাবে কোনো দেশকে হামলা করার আগে। ঠিক সন্ধে 8টা বেজে কয়েক মিনিট। বিদ্যুতের ঝলকে কেঁপে উঠল জুলিয়াস রোজেনবার্গের শরীর। স্তব্ধ হয়ে গেল একটি হৃৎস্পন্দন। বিদায় পৃথিবী, বিদায় আমার আদরের সন্তানরা। জুলিয়াস, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে? আমি অন্ধকার পেরিয়ে আলোর দিকে আসছি। ওরা ভাবছে আমাদের মেরে ওরা জয়ী হবে। ওরা জানে না মানুষ মারা গেলেও আদর্শ কখনো মরে না। অবশেষে এথেলকে যখন ইলেকট্রিক চেয়ারে বসানো হলো, তার চেহারায় কোনো ভয় ছিল না। প্রত্যক্ষদর্শীরা দেখেছিলেন এক অমানবিক দৃশ্য। প্রথম দফার বিদ্যুৎ প্রবাহিত করার পরেও এথেলের প্রাণবায়ু ওড়েনি। চিকিৎসকরা অবাক হয়ে দেখলেন তার হৃৎপিণ্ড তখনও স্পন্দিত হচ্ছে, যেন এক মা তার সন্তানদের কাছে ফিরে যাওয়ার জন্য শেষ লড়াই লড়ছেন। পুনরায় বিদ্যুৎ চালিত করা হলো। অবশেষে ধোঁয়ার কুণ্ডলী আর বিভৎস নিস্তব্ধতার মাঝে শেষ হলো এক অধ্যায়। দুটি শরীর নিথর হয়ে পড়ে রইল, কিন্তু তাদের রেখে যাওয়া প্রশ্নগুলো ইতিহাসের পাতায় জ্বলজ্বল করতে লাগলো। তারা কি সত্যি দেশদ্রোহী ছিলেন, নাকি স্নায়ুযুদ্ধের দাবার চালে নিছক দাবার ঘুঁটি হলেন? 19 জুন রাত। নিউ ইয়র্কের আকাশ তখন হাজার নক্ষত্রে ভরা। পৃথিবীটা হয়তো বদলে যায়নি সেদিন, কিন্তু বদলে গিয়েছিল ন্যায় বিচারের সংজ্ঞা। জুলিয়াস ও এথেল রোজেনবার্গ, যারা ভালোবাসার জন্য মরেছিলেন, তারা বিশ্বাসের জন্য সেই তর্ক আজও থামতে দেয়নি। তবে সেই অন্ধকার কারাগারে তাদের দেওয়া শেষ প্রতিশ্রুতিটি আজও মানুষের মনে রয়ে গেছে, যেখানে কোনো শাসন, কোনো অত্যাচার ভালোবাসার কণ্ঠ রোধ করতে পারে না। মহাকালের বিচারে তারা আজও এক অমলিন স্মৃতি, যে স্মৃতির পিছনে লুকিয়ে রয়েছে এক দম্পতির অটল বিশ্বাস, এক ভাইয়ের চরম বিশ্বাসঘাতকতা আর বিশ্বশক্তি ভারসাম্যের এক জটিল লড়াই। বন্দি কারাগারে গল্পটা আজ এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট মাস্ট।
আর হ্যাঁ, যারা নতুন বন্ধু রয়েছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে আমরা প্রত্যেক শনিবার রাত্রি 9:30 একটা করে ভূত, রহস্য, রোমাঞ্চ অথবা সত্যি ঘটনা অবলম্বনে নানান স্বাদের গল্প নিয়ে হাজির হই। প্লিজ পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন রিয়া দাস, সৃজা মুখার্জি, সুপ্রিয়া বিশ্বাস, শম্ভু ভৌমিক, অপর্ণা সামন্ত, মাম্পি মণ্ডল, সীমা গিরি, ঝর্ণা খাতুন, টিপি গেমিং, সুস্মিতা মাঝি, সুপ্রিয়া মাঝি, রাজ দে, সায়ন্তনী মণ্ডল সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, এথেল রোজেনবার্গের ভাইয়ের নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, পরের পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে বিদায় জানানোর পালা। ভালো থাকবেন সকলে। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুম শুনতে ভুলবেন না।